দায়িত্ব নিয়েই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এফআইডি বিলুপ্তির ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ৭১কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, নিশ্চিত করা হবে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আলাদা করার উদ্যোগও পর্যালোচনা করবেন তিনি। মন্ত্রী জানান, পে স্কেল বাস্তবায়নে সরকারের সক্ষমতা যাচাই করা হবে। রুহুল আমিনের রিপোর্ট। আমি দীর্ঘ ২ যুগ পর দেশ পরিচালনায় আবার বিএনপি। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করলেন রাষ্ট্রনেতা দম্পতির উত্তরসূরি তারেক রহমান। অভিজ্ঞতা ও তারুণ্য মিলিয়ে সাজিয়েছেন তার প্রথম মন্ত্রিসভা, যেখানে অর্থ বিষয়ক ২টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছেন চট্টগ্রাম ১১ আসনের এমপি আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার রাতে তিনি মুখোমুখি হন ৭১ বিজনেসের। জানান, অর্থ মন্ত্রণালয় নিয়ন্ত্রকের ভূমিকা থেকে বেরিয়ে আসবে, এজন্য বিলুপ্ত করা হবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। অর্থ মন্ত্রণালয়ের কাজ না এই ওয়াচডগের কাজ করা, মনিটর। এটার জন্য বাংলাদেশ ব্যাংক আছে, সবগুলো দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের কাছে যেতে হবে। এ ব্যাপারে কোনো একটা বিএনপির সময় আমরা আগেও বিলুপ্ত করেছি, বিগত দুর্নীতিবাজ ফ্যাসিস্ট সরকার আবার এগুলো পুরনো ফেরত এনেছে লুটপাটের জন্য, আবার আমরা এটা বাদ দিয়ে দেব, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিতে প্রতিজ্ঞার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। সেন্ট্রাল ব্যাংকের ভূমিকা সেন্ট্রাল ব্যাংকে পালন করতে দিতে হবে, তাই না? মন্ত্রণালয় সেন্ট্রাল ব্যাংক একসাথে চলতে পারে না। সেন্ট্রাল ব্যাংকের ভূমিকা, যেটা রেগুলেটরি ওয়াচডগের ভূমিকা, এগুলো সেন্ট্রাল ব্যাংকে করতে দিতে হবে। আর মানে যে অর্থ মন্ত্রণালয়ের যে পলিসি মেকিং, যেগুলো দায়িত্ব থাকবে অর্থ মন্ত্রণালয় করবে। রাজস্ব আদায় বাড়াতে এনবিআর সংস্কারও আছে অগ্রাধিকার তালিকায়, জানিয়েছেন অর্থমন্ত্রী। সংস্থাটির পৃথকীকরণ প্রক্রিয়া পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। না, এটা তো একটা হাফ বেকড প্রজেক্ট রয়ে গেছে এখন। এটা আসলে এদিকেও না ওদিকেও না, এটাকে আমরা অ্যাড্রেস করবো। আমরা দেখি তারা কি করেছে, একটু ডিটেলসে গিয়ে এটাকে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করব। আমাদের যত প্রোগ্রাম দিয়েছি বিএনপির পক্ষ থেকে, সবগুলো বাস্তবায়নকে মাথায় রেখে এগুলোর উপর হোমওয়ার্ক করে রিসার্চ করে এই কথাগুলো বলা হয়েছে। সুতরাং আমরা দেখবেন প্রত্যেকটি পদক্ষেপে বড়দের ডিরেগুলেশন হবে, লিবারালাইজেশন হবে, ইজ অফ ডুইং বিজনেস এটা আমাদের সহজ করতে হবে। দায়িত্ব নিয়ে অর্থনীতির গণতন্ত্রায়নে কাজ করবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সরকারি চাকরিজীবীদের জন্য পে কমিশন রিপোর্টও বিশ্লেষণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। এটা আমাদের দেখতে হবে, আমি তো না দেখে বলতে পারবো না টোটাল অ্যামাউন্ট কি, এটা আমরা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব বর্তমান আর্থিক অবস্থায় বাংলাদেশের যেখানে আছে। আপনি জানেন ট্যাক্স রেভিনিউ বাংলাদেশে, ট্যাক্স জিডিপি রেশিও সবচেয়ে খারাপ, এমনকি সাউথ এশিয়াতে সবচেয়ে অনেকটা খারাপ। তা আমাদের তো এই সব দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কতটুকু কখন কিভাবে বাস্তবায়ন করা যায়, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখব। রুহুল আমিন, ৭১, ঢাকা। অর্থনীতির সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোকে পুনরুদ্ধার করাই প্রথম কাজ বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর মিডিয়ায় বক্তব্যবাজি নয়, কাজ করে দেখাতে চান বাণিজ্য মন্ত্রী আব্দুল মুক্তাদির। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর প্রধান কাজ রমজান ও ঈদি মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে প্রাধান্য দেয়া। আমাদেরকে প্রথমে অ্যাড্রেস করতে হবে যে ইনস্টিটিউশনগুলোকে রিকভার করতে হবে, ইনস্টিটিউশনগুলোর মধ্যে প্রফেশনালিজম আনতে হবে, স্বচ্ছতা আনতে হবে, এফিসিয়েন্সি আনতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এগুলোর অ্যাবসেন্সে, অনুপস্থিতিতে আমরা যত বড়ই প্রোগ্রাম নেই এগুলো কাজ করবে। আমাদের হাতে যে পরিমাণ মজুদ আছে, বাজারে যে পরিমাণ পণ্য আছে, বিশেষ করে রোজায় যেগুলির ভোগ বেড়ে যায় সেগুলির, সেই হিসাবে আমরা দেখছি যে আমরা কমফোর্টেবল পজিশনে আছি। সুতরাং সংখ্যার কোনো কারণ এখন আমার কাছে রোজা আর ইরিগেশন, এটাকে ঠিকমতো ম্যানেজ করার পরে ভবিষ্যৎ পরিকল্পনা পরে করব। বিএনপির মন্ত্রিসভায় ব্যবসায়ীদের জয় জয়কার। মোট ৪৯ সদস্যের মধ্যে ৩২ জনই বিভিন্ন খাতের উদ্যোক্তা, যে তালিকায় ব্যাংক, বিমা, হোটেল, আবাসন, ইটভাটা ও তথ্য প্রযুক্তি। এদের মধ্যে সম্পদের বিচারের সবার উপরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। আর সর্বোচ্চ ১২১৬ কোটি টাকা ঋণের দায় বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রী আফরোজা খানম রিতার। আরো জানাচ্ছেন মইনুল হাসান। নির্বাচনের শুরু থেকেই বিএনপির মনোনয়ন নিয়ে আলোচনায় ছিলেন ব্যবসায়ীরা। সরকার গঠনের পরও থাকলো সেই ধারাবাহিকতা।
কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাজানো ৪৯ সদস্যের ওই দলে ৩২ জনই ব্যবসায়ী, যার মধ্যে আবার পূর্ণমন্ত্রী ১৭ জন বা ১/৩ উপরে। নির্বাচনী হলফনামার বিশ্লেষণ বলছে, সবচেয়ে সম্পদশালী মন্ত্রী গৃহায়ন ও গণপূর্তের দায়িত্ব পাওয়া জাকারিয়া তাহের। আয়কর নথিতে তার নিট সম্পদের পরিমাণ ৩৪৫ কোটি টাকা। আর দ্বিতীয় অবস্থানে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আব্দুল আওয়াল মিন্টুর। সবশেষ অর্থ বছরে নিজ ও পরিবারের সদস্যের মোট সম্পদ দেখিয়েছেন ২৬৭ কোটি। এর বিপরীতে ঋণের পরিমাণ অবশ্য ২৯৪ কোটি টাকা। আর ৫৪ কোটি টাকা নিট সম্পদ নিয়ে তালিকায় তৃতীয় আছেন আফরোজা খানম রীতা, যদিও দায়ের বিচারে তিনি রয়েছেন শীর্ষে ১২১৬ কোটি টাকা নিয়ে। হলফনামায় পেশা হিসেবে আইন ও ব্যবসা উল্লেখ করা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সম্পদ প্রায় ৫০ কোটি টাকার, আর দায় ২৫ কোটির উপরে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ইকবাল হাসান মাহমুদের নিট সম্পদ প্রায় ৪৮ কোটি টাকা। এছাড়া বাণিজ্য, শিল্প ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ২০ কোটি, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৮, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ১৬.৫, আর শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সম্পদ রয়েছে ১৪ কোটি টাকার। প্রতি মন্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রায় ৩৭ কোটি টাকা। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুরের ২১, বেসামরিক বিমান প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাতের ১৮, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নিট সম্পদের পরিমাণ ১৪ কোটি টাকা। সকলের প্রতি আইন অনুযায়ী হলফনামায় পেশা হিসেবে ব্যবসা দেখিয়েছেন নুরুল হক নূর, তার সম্পদ ৯০ লাখ টাকা। মইনুল হাসান, ৭১, ঢাকা। ফেব্রুয়ারি ১৭ দিনে $১৯৭ কোটি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। তথ্য অনুযায়ী কেবল ১৭ ফেব্রুয়ারি এসেছে $১৬ কোটি উপরে। এর আগের বছরের ১৭ দিনে প্রবাসী আয় ছিল $১৫৮ কোটি, ফলে সেই হিসাবে বেড়েছে ২.২৫% বা $৩৯ কোটি। মূলত রোজার কারণেই বাড়তি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা, যা অব্যাহত থাকতে পারে মার্চেও। এদিকে চলতি অর্থ বছরের ১ জুলাই থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে $২,১৪০ কোটি, যা আগের অর্থ বছরের একই সময় ছিল ১,৭৫৪ কোটি, যেখানে প্রবৃদ্ধি ২২%। চট্টগ্রামে মাত্র ২ দিনের ব্যবধানে বেড়েছে ছোলা, শসা, লেবু, পেঁয়াজ, রসুন সহ যাবতীয় পণ্যের দাম, যার কারণ হিসেবে নজরদারির ঘাটতিকে দুষছেন ক্রেতারা। আর ব্যবসায়ীরা বলছেন সরবরাহ সংকটই মূল কারণ। জহিরুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রাম নগরীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে রমজান সামনে রেখে প্রতিদিনে বাড়ছে নিত্যপণ্যের দাম। সবজির বাজারে সবচেয়ে বেশি চমক শসা আর লেবুতে। শসা বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকায়, আর মাঝারি আকারের লেবু জোড়া কিনতে হচ্ছে ৫০ টাকায়। এছাড়া প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। সরকারের বিভিন্ন বাজারে বাজারে যায় এগুলা তল্লাশি করা উচিত, যে আসলে দ্রব্যমূল্যের দামগুলা কি ঠিক আছে কিনা। আমি মনে করি যে যাদের ইনকামের সোর্স কম তাদের একটু কষ্ট হয়ে যাবে। পাইকারি দাম বেশি, আমরা করতে সস্তা হয়ে যাবে, বাজারে কমলে আমরা কমাই বেচবো। সরবরাহ কমে যাওয়ার কারণে দাম একটু বাড়ছে, আর বেগুন এখন রমজানের মধ্যে একটু চাহিদাও বেশি থাকে। মাত্র ৩ দিনের ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত। বর্তমানে বাজারে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়, ব্রয়লার ২১০ টাকায়, আর দেশি মুরগির দাম উঠে গেছে ৬৮০ টাকায়। একই সঙ্গে গরুর মাংসের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ১০০০ টাকায়। মাছের দামও বাড়তি। আজকে একটু মাছের রেটটা অন্যান্য দিনের তুলনায় একটু বেশি। আজকের প্রথম রোজা হিসাবে আপনার ৫০ টাকা বাড়তি, রান্না মাংস বিক্রি হচ্ছে ১০০০ টাকা। রমজানের ইফতারের অন্যতম প্রধান উপকরণ ছোলা ও খেজুরের দামও বেড়েছে। ছোলার দাম কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯৫ টাকায়। সে সাথে ৪০ ও ১০ টাকা বেড়ে রসুন ও পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৭০ টাকায়। পেঁয়াজের দাম কালকে কিনলাম ওই ৬৪ টাকা, দেশি পেঁয়াজ, ভালো মানের দেশি পেঁয়াজ। আর কম দামিগুলো একটু কম আছে, ২-৫ টাকা কম আছে আর কি। আর ওই রসুনের দামটা এই সপ্তাহে একটু বেড়ে গেছে। ছোলা মানভেদ আসলে ওই ২ সপ্তাহ আগে সেই তো একটু বাড়ছে ছোলার দামটা। ক্রেতারা বলছেন বাজারে মনিটরিং কার্যক্রম অপ্রতুল। রমজান সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে বলে অভিযোগ তাদের। আমি সরকার দুধ দিচ্ছে না, এটা বলতে হবে যে সরকার যদি ঠিকমতো মনিটরিং করে তাহলে হয়তো এটা ঠিক হয়ে যাবে মনে করি। সাধারণ মানুষ কিনতে কষ্ট হয়,
যারা রিক্সাওয়ালা দিনমজুর ওদের খেতে কষ্ট হয় আর কি। সাধারণ মানুষের মতে বাজারের এই অস্থিরতা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। 2 দিনে ৫,৫০০ টাকা কমল স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি ভরি কিনতে আজ থেকে গুনতে হবে 2,55,৫58 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কিছুটা কমায় এই সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি 2,43,952 টাকা আর 18 ক্যারেটের দাম 2,09,077 টাকা। এদিন সনাতন পদ্ধতির 1 ভরি রূপার দাম 3,907 টাকা নির্ধারণ করে দেয় বাজুস। যুক্তরাষ্ট্রের তেল, গ্যাস ও গুরুত্বপূর্ণ খনিজ প্রকল্পে $36 বিলিয়ন বিনিয়োগ করবে জাপান, যা ডোনাল্ড ট্রাম্পের সাথে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির অধীনে $550 বিলিয়ন প্রতিশ্রুতির প্রথম অংশ। বিনিয়োগের মধ্যে রয়েছে ওহাইওতে প্রাকৃতিক গ্যাস ও মেক্সিকো উপসাগরে গভীর জলের অপরিশোধিত তেল রপ্তানির সুবিধা, যা জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্থিতিশীল সরবরাহ শৃঙ্খল তৈরি করবে বলে আশা করা হচ্ছে। ইউক্রেনে চলমান আগ্রাসনে কিয়েভের পাশাপাশি বিপাকে স্বয়ং মস্কো। গেল বছর রুশ আগ্রাসনের বিপরীতে ইউক্রেনের 81টি ড্রোন হামলায় বিপর্যস্ত দেশটির জ্বালানি খাত। ফলে কমছে তেল রপ্তানি, বাড়ছে বাজেট ঘাটতি, যা প্রায় $73 বিলিয়ন। আর এতে নেতিবাচক ভারসাম্যের বলয়ে আটকা রুশ অর্থনীতি। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। 4 বছর ধরে ইউক্রেনে চলছে রুশ আগ্রাসন। এতে শুধু সীমান্তের ওপারেই নয়, ক্ষতির মুখে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলও। গেল বছর রুশ আগ্রাসনের বিপরীতে তেল শোধনাগারগুলোতে 81 বার হামলা চালায় ইউক্রেন। এতে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বাড়ে জ্বালানির দাম। ফলে নেতিবাচক ভারসাম্যের মুখে পড়ে রাশিয়ার অর্থনীতি। রাশিয়ার অন্যতম বৃহৎ ভলগোগ্রাদ তেল শোধনাগার, যেখানে বছরে 1,30,00,000 টন তেল শোধন করা সম্ভব। সম্প্রতি এখানে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে বন্ধ হয়ে যায় পেট্রোল উৎপাদন। এরপরে পূর্ব ইউক্রেন থেকে প্রায় 2,000 কিলোমিটার দূরে আরেক শোধনাগারে ড্রোন হামলায় আগুন লেগে যায়। এমন পরিস্থিতিতে গেল সপ্তাহে পেট্রোলের দাম বাড়ে 7% পর্যন্ত। অন্যদিকে তেলের দাম কমে যাওয়ায় চাপ বাড়ছে অর্থনীতিতে। রাশিয়ার প্রধান গ্রেড ইউরালস অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুডের তুলনায় 25 থেকে 30% কমে লেনদেন হচ্ছে। বছর ব্যবধানে জ্বালানি থেকে আয় নেমেছে অর্ধেকে, যার পরিমাণ $4.5 বিলিয়ন। গেল বছরগুলোতে দেশটির খাদ্যপণ্যের বাজারও ঊর্ধ্বমুখী। পরিসংখ্যান বলছে, 1 মাসের ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে গড়ে প্রায় 2.5%। 2 বছরে সবচেয়ে বেশি বেড়েছে দুগ্ধজাত পণ্যে 41%, আর ফল ও সবজির দাম বেড়েছে 15%। মূলত আমদানি নির্ভর এসব পণ্যের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। এরই মধ্যে ইউক্রেন যুদ্ধের খরচ যোগাতে বাড়তি কর আরোপ করে পুতিন প্রশাসন। জানুয়ারি থেকে দেশটিতে ভ্যাট 20% থেকে বাড়িয়ে 22% করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার অর্থনীতি আটকে আছে নেতিবাচক ভারসাম্যের বলয়ে, যেখানে উল্লেখযোগ্য হারে কমেছে রপ্তানি। ফলে অর্থনৈতিক দুর্বলতায় অতিরিক্ত কর রাজস্ব দিয়ে বাজেট ঘাটতি পূরণ সম্ভব নয়। গেল বছর দেশটির জিডিপি প্রবৃদ্ধি মাত্র 1%। চলতি বছর যা আরও কমতে পারে। পরিসংখ্যান বলছে, গেল বছর রাশিয়ার বাজেট ঘাটতি $73 বিলিয়ন, অর্থাৎ জিডিপির 2.6%, যা করোনা মহামারীর পর সর্বোচ্চ। এছাড়া চলতি বছর ঋণের সুদ পরিশোধে যা খরচ হবে তা ছাড়িয়ে যাবে শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতের সম্মিলিত ব্যয়কে। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।